আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 6 নম্বর লেকচার, যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো রাইবোজোম। রাইবোজোম কাকে বলে, পলিরাইবোজোম কি, রাইবোজোমের প্রকারভেদ, রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন, রাইবোজোমের গঠন এবং কাজ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে রাইবোজোম আবিষ্কৃত হলো কিভাবে, যদিও এটা খুব লেস ইম্পর্টেন্ট, তারপর আমাদের পড়তে হবে। আবিষ্কার সম্পর্কে দুইজন বিজ্ঞানীর নাম একটু মাথায় রাখতে হবে। সেটা হলো, 1 নম্বরে যে বিজ্ঞানী, ইনার নাম হলো আলবার্ট প্লট। ইনি 1954 সালে মানব দেহের একটা অঙ্গ আছে, তোমরা জানো, এই অঙ্গটার নাম হলো যকৃৎ। এই অঙ্গটার নাম কি? যকৃৎ। আর যকৃতের মধ্যে যে কোষ থাকে, সেই কোষটাকে বলা হয় যকৃত কোষ। বিজ্ঞানী আলবার্ট প্লট যকৃৎ থেকে যকৃত কোষ নিয়ে, আমি ধরে নিলাম একটা টেস্ট টিউবে নিল উনি, একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবে কী নিল? যকৃত কোষ। যকৃত কোষ নেওয়ার পরে সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজ করার পরে এই যকৃত কোষের মধ্যে উনি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার পদার্থ দেখতে পেয়েছিল। এগুলো মূলত ছিল রাইবোজোম। উনি এগুলোর নাম দেন মাইক্রোসোম। তাহলে প্রথম যে বিজ্ঞানী আলবার্ট প্লট 1954 সালে মানুষের যকৃৎ থেকে যকৃৎ কোষ নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজ করার পরে যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার কণা দেখতে পেয়েছিল, এটা মূলত ছিল রাইবোজোম এবং এটার নাম দেন হলো মাইক্রোসোম। অন্য আরেকজন বিজ্ঞানীর নাম একটু মাথায় রাখতে হবে। ইনার নাম হলো জর্জ প্যালেট। জর্জ প্যালেট 1955 সালে কোষ নিয়ে গবেষণা করার সময় উনি কোষের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার পদার্থ দেখতে পেয়েছিল। এটা ছিল ক্ষুদ্র কণা, আর এই ক্ষুদ্র কণাটাই ছিল মূলত রাইবোসোম। আর বিজ্ঞানী জর্জ প্যালেট এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর নাম দিয়েছিলই হলো রাইবোজোম। এখন তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো রাইবোজোম। তোমরা জানো যে রাইবোসোম এটা 2 প্রকারে হয়ে থাকে। একটা হলো 70S আর একটা হলো 80S। দেখো, এই 70S এটা থাকে হলো আদিকোষে, আর 80Sটা থাকে, তোমরা জেনেছো, এটা প্রকৃত কোষে। তাহলে আমরা যদি একটা প্রকৃত কোষ দেখি, তাহলে প্রকৃত কোষের মধ্যে কি থাকতে হবে? নিউক্লিয়াস থাকতে হবে। এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে মুক্ত অবস্থায় সাইটোপ্লাজমে রাইবোজোম আছে। এটা কি কোষ? এটা প্রকৃত কোষ। আর প্রকৃত কোষের মধ্যে যে রাইবোজোমটা থাকে সেটা মূলত 80S। অন্যদিকে আমরা জানি যে আদিকোষ মানেই হলো
আমরা জানি যে ব্যাকটেরিয়া একটা আদিকোষী। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এর মধ্যে থাকে হলো ডিএনএ অণু, আর থাকে হলো মুক্ত রাইবোজোম। মুক্ত রাইবোজোম, এই মুক্ত রাইবোজোম এটা হলো 70S। দেখো এই 80S এবং 70S এটা কিভাবে আসলো। আগে তোমাদের সামনে আমি এসটা সম্পর্কে বলে নিই যে এসটা কি। বিজ্ঞানী থিওডর ভেদবার্গ, দেখো বিজ্ঞানী ভেদবার্গ, থিওডর ভেদবার্গ, এই থিওডর ভেদবার্গের প্রথম অক্ষর এস। বিজ্ঞানী থিওডর ভেদবার্গ ইনি বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হার অর্থাৎ তলানি পড়ার হার কেমন এটা নির্ণয় করেছিল, এবং ওনার নাম অনুসারেই এই বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অধঃক্ষেপণের হার বা তলানির হারটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। দেখো তাহলে প্রকৃত কোষে থাকে হলো 80S আর আদি কোষে থাকে হলো 70S। দেখো দুইটা টেস্ট টিউব আমরা পাশাপাশি নিব, এটা একটা টেস্ট টিউব, আর এইখানে দিলাম একটা টেস্ট টিউব, দুইটা টেস্ট টিউব। দেখো এটাতে এই পাশের যে টেস্ট টিউব এটা একটা টেস্ট টিউব। দেখো এই টেস্ট টিউবে নিব হলো আমরা আদি কোষ। কি কোষ? আদি কোষ। আর এই পাশেরটাতে নিব হলো প্রকৃত কোষ। তাহলে একটাতে নিয়েছি আমরা কি? আদি কোষ, আরেকটাতে নিয়েছি প্রকৃত কোষ। দেখো টেস্ট টিউবের গায়ে দাগাঙ্কিত করা থাকে, 20 দিলাম, 40 দিলাম, এখানে 70 দিলাম, এখানে 100 দিলাম, সবগুলোর শেষে কি হবে? এস হবে, কারণ অধঃক্ষেপণের হারকে এস দ্বারা প্রকাশ করা হয়। এবং অন্যদিকে প্রকৃত কোষ, এখানে 20 দিলাম, এখানে 40 দিলাম, এখানে 80 দিলাম এবং এখানে 100 দিলাম। দেখো একটা টেস্ট টিউবে নিয়েছি হলো আদি কোষ, অন্যটাতে নিয়েছি প্রকৃত কোষ। এই দুইটা টেস্ট টিউবকে যদি সেন্ট্রিফিউগাল মেশিনে বসানো হয় এবং সেন্ট্রিফিউগাল মেশিনটাকে যদি 30 মিনিট ধরে যদি ঘোরানো হয়, তাহলে আদি কোষের মধ্যে যত উপাদান আছে সবগুলো আলাদা হয়ে যাবে এবং প্রকৃত কোষের মধ্যে যত উপাদান আছে সেগুলো আলাদা হয়ে যাবে। এবং সেন্ট্রিফিউগাল মেশিনের বৈশিষ্ট্য হলো প্রতি মিনিটে 3000 বার করে ঘুরতে পারে। আর 30 মিনিট ধরে ঘোরানো হলে তাহলে তাদের যে তরল বস্তুটা নিব টেস্ট টিউবে, তাদের ভরের উপর ভিত্তি করে অধঃক্ষেপ পড়তে থাকবে। যার ভর যত বেশি সে টেস্ট টিউবের নিচেই জমা হবে, যার ভর যত কম সে টেস্ট টিউবের উপরে জমা হতে থাকবে। তা আদি কোষ নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজ করার পরে রাইবোজোমের যে অধঃক্ষেপ পড়েছিল সেটা হলো 70 পর্যন্ত, এবং প্রকৃত কোষে যে অধঃক্ষেপটা পড়েছিল সেটা হলো 80 পর্যন্ত। এবং দেখা গেছে এর মধ্যে দুই ধরনের দানাদার পদার্থ, একটা হলো আকৃতিতে বড় আর একটা হলো আকৃতিতে ছোট। একটা হলো আকৃতিতে বড় আর একটা হলো আকৃতিতে ছোট। এবার দেখো পাশাপাশি প্রকৃত কোষেও একটা আকৃতিতে বড় আর একটা কি আকৃতিতে ছোট। যেহেতু সেন্ট্রিফিউগাল মেশিনে আদি কোষকে সেন্ট্রিফিউজ করার পরে 70S পর্যন্ত তলানি পড়ছে, যার কারণে আদি কোষে যে রাইবোজোম আছে সেটাকে বলা হয় 70S, আর প্রকৃত কোষ নিয়ে সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজ করার পরে 80 পর্যন্ত অধঃক্ষেপ পড়ছে, আর এটাকে বলা হয় তোমার প্রকৃত কোষের ক্ষেত্রে 80S রাইবোজোম। তোমরা জানো যে 70S এর দুইটা সাব ইউনিট আছে, একটা হলো 50S আর একটা হলো 30S, আর 80S এর দুইটা সাব ইউনিট আছে, একটা হলো 60S আর একটা হলো
40s। আবার বলতেছি দেখো, আদি কোষে অধঃক্ষেপণের হার কোন পর্যন্ত? 70 পর্যন্ত। এই 70 পর্যন্ত যে অধঃক্ষেপ পড়েছিল এটাকে পুনরায় আবার দুইটা টেস্ট টিউবে নেওয়া হয়েছে, 1 নম্বর 2 নম্বর। এবং পরবর্তীতে দেখা গেছে আদি কোষের যে 70s হয়েছিল এটা দুইটা সাব ইউনিট, একটা 50 আর একটা হলো 30। 50টা তোমরা দেখতেই পারছো আকৃতিতে বড়, আর 30টা আকৃতিতে ছোট। এই টেস্ট টিউবে পুনরায় আবার নেওয়ার পরে সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজ করার পরে দেখা গেছে যেটা হলো আকৃতিতে ছোট সেটার অধঃক্ষেপ পড়ছে হলো তোমার 30 পর্যন্ত, যার কারণে ওইটাকে বলা হয় 30s। আর যেটা আকৃতিতে বড় এটা দেখা যাচ্ছে যে অধঃক্ষেপ পড়ছে হলো 50 পর্যন্ত, যার কারণে বলা হয় যে আদি কোষের 70s রাইবোজোমের পুনরায় আবার দুইটা সাব ইউনিট থাকে, একটা হলো 50s আর একটা হলো 30s। অন্যদিকে প্রকৃত কোষের কোন পর্যন্ত অধঃক্ষেপ পড়েছিল? 80s পর্যন্ত অধঃক্ষেপ পড়েছিল। এই 80s যে অধঃক্ষেপ পড়েছিল এটাকে আবার পুনরায় আলাদা আলাদা টেস্ট টিউবে নিয়ে পরীক্ষা করা হয়েছে। দেখো এটা 1 নম্বর দিলাম আর এটা 2 নম্বর, এর গায়ে কি আছে? দাগাঙ্কিত করা আছে। 20 দিলাম, এখানে 40 দিলাম, এখানে 60 দিলাম, এখানে 100 দিলাম, সবার শেষে কি আছে? এস আছে। এখানে 100 দিলাম, এখানে 60 দিলাম, এখানে 40 দিলাম, এখানে 20 দিলাম। দেখো প্রকৃত কোষে 80s পর্যন্ত যে অধঃক্ষেপ পড়েছিল রাইবোজোমের সেটাকে আবার পুনরায় তোমার আলাদা আলাদা টেস্ট টিউবে দেওয়া হয়েছে। আমি ধরে নিলাম যে 80s এর যে বড় সাব ইউনিট সেটা কোনটা? 60s, এটাকে 1 নম্বর টেস্ট টিউবে দেওয়া হয়েছে। আর 40s এটাকে দেওয়া হয়েছে 2 নম্বর টেস্ট টিউবে। এবং এদেরকে পুনরায় আবার সেন্ট্রিফিউগাল মেশিনে সেন্ট্রিফিউজ করার পরে দেখা গেছে যে বড় সাব ইউনিট যেটা এটার অধঃক্ষেপ পড়ছে হলো 60s পর্যন্ত। কোন পর্যন্ত? 60s পর্যন্ত। আর যেগুলো আকৃতিতে ছোট 40s, এটা অধঃক্ষেপ পড়ছে হলো তোমার 40s পর্যন্ত। তাহলে এখান থেকে দেখা গেল যে রাইবোজোম দুই প্রকার, একটা 70s আর একটা কি 80s। 70s এর কয়টা সাব ইউনিট? দুইটা, একটা 50s আর একটা কি 30s। দেখো প্রকৃত কোষ এর অধঃক্ষেপণের হার হলো 80s পর্যন্ত ছিল। 80s এর কয়টা সাব ইউনিট? দুইটা, 60 আর একটা কি 40। এই 80sটাকে পুনরায় আবার আলাদা আলাদা টেস্ট টিউবে নেওয়ার পরে সেখানে অধঃক্ষেপণের হার দেখা গেছে বড় যে সাব ইউনিটটা সেটার অধঃক্ষেপণের হার হয়েছে 60 পর্যন্ত, এবং ছোট যে সাব ইউনিট তার অধঃক্ষেপণের হার হয়েছে 40 পর্যন্ত। যার কারণে 80s এর আমরা কয়টা সাব ইউনিট বলতেছি? দুইটা, একটা 60s আর একটা কি 40s। রাইবোজোম কাকে বলে? পলিরাইবোজোম কাকে বলে? তাহলে একটা কোষ, একটা কোষের কোষ গহ্বর এখানে থাকে আর এখানে থাকে হলো রাইবোজোম। রাইবোজোম এটা কি? রাইবোসোম। রাইবোসোম দেখো রাইবোসোম কোথায় আছে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে। তাহলে তোমাদের যেদিন আমি পড়াইছিলাম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দুইভাবে হয়ে থাকে, একটা হলো আবরণীযুক্ত আর একটা হলো আবরণীবিহীন। তাহলে রাইবোজোম একটা আবরণীবিহীন অঙ্গাণু। 1 নম্বর পয়েন্ট কি? রাইবোজোম একটা আবরণীবিহীন অঙ্গাণু। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো রাইবোজোম অবস্থান কোথায়? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে। এটার কাজটা কি? এই রাইবোজোম এর কাজ হলো প্রোটিন উৎপাদন করা। প্রোটিন
প্রোটিন তৈরি করা। তোমরা যখন রাইবোজোমের ডেফিনেশন পড়বা, রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান এবং আবরণীবিহীন একটা অঙ্গাণু যা প্রোটিন তৈরিতে সাহায্য করে, তাকে বলা হয় তোমার রাইবোজোম। এরপরে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো পলিরাইবোজোম। পলি মানে হলো বহু, আর রাইবোজোম মানে রাইবোজোম। তাহলে যখন অনেকগুলো রাইবোজোম একসাথে তোমার গোল আকারে অবস্থান করে, অর্থাৎ মালার মতো অবস্থান করে, তখন সেটাকে বলা হয় পলিরাইবোজোম। দেখো আরেকবার বলতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান থাকে আবরণীবিহীন একটা অঙ্গাণু যা প্রোটিন তৈরিতে সাহায্য করে, সেটাই হলো রাইবোজোম। আর পলিরাইবোজোম যখন অনেকগুলো রাইবোজোম মুক্তার মালার মতো অবস্থান করে, সেটাকে বলা হয় তোমার পলিরাইবোজোম। রাইবোজোমের গঠন, রাইবোজোম গঠিত হয় দুইটা উপাদান নিয়ে, একটা হলো আরএনএ আর একটা হলো প্রোটিন। এবং আরএনএ এবং প্রোটিনের অনুপাত দেখা যায় 1:1। কিন্তু স্পেসিফিক কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। তোমরা জানো যে রাইবোজোম দুই ধরনের, রাইবোসোম দুই ধরনের, একটা হলো 70S আর একটা হলো 80S। 70S রাইবোজোম, 70S রাইবোজোমে আরএনএ থাকে হলো 3 ধরনের। এক নম্বরে 23S, 16S এবং 5S। এবং 70S এর মধ্যে প্রোটিন থাকে মোট 52 প্রকার। অন্যদিকে 80S রাইবোজোম, এখানেও কি থাকবে? আরএনএ থাকবে। এবং এই আরএনএ কত প্রকার থাকতে পারে? এক নম্বরে 28S, 2 নম্বরে 18S, এরপরে 5.8S এবং 5S। অন্যদিকে প্রোটিন এই প্রোটিন 80S এ প্রোটিন থাকে হলো তোমার 80 প্রকার, অর্থাৎ 80 প্রকার। তাহলে রাইবোজোম আমরা জানি দুই ধরনের, একটা হলো 70S আর একটা কি 80S। 70S এর মধ্যেও আরএনএ থাকে এবং প্রোটিন থাকে, 80S এর মধ্যেও আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। 70S এর মধ্যে কত ধরনের আরএনএ থাকে এটাকে মনে রাখতে হবে। এক নম্বরে 30S, 16S আর একটা হলো 5S। অন্যদিকে প্রোটিন থাকে কত প্রকার? 52 প্রকার। আর 80S এর মধ্যেও আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। আরএনএ কত প্রকার? 28S, 18S, 5.8S এবং 5S। আর প্রোটিন থাকে কত প্রকার? 80 প্রকার। এছাড়া আর একটা জিনিস মনে রাখতে হবে, রাইবোজোমের মধ্যে একটা এনজাইম থাকে, এই এনজাইমের নাম হলো আরএনএএস। এবং এর সাথে কিছু পরিমাণ ধাতব আয়ন থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। দেখো তোমাদের আরেকবার বলবো, ইনশাল্লাহ হয়ে যাবে। রাইবোজোমের গঠন, রাইবোজোমের গঠনে দেখা গেছে রাইবোজোম দুইটা উপাদান নিয়ে গঠিত হয়। এক নম্বরে হলো আরএনএ আর একটা হলো প্রোটিন। আরএনএ এবং প্রোটিনের অনুপাত হলো 1:1। এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। রাইবোজোম দুই ধরনের থাকে, একটা 70S আর একটা কি 80S। 70S এর মধ্যেও আরএনএ থাকে এবং আরএনএ কত প্রকার? 23S, 16S আর 5S। প্রোটিন থাকে হলো 52 প্রকার। অন্যদিকে 80S এর আরএনএ থাকে 28S, 18S, 5.8S এবং 5S। আর প্রোটিন থাকে কত প্রকার? 80 প্রকার। আর আরএনএস এনজাইম থাকে, এর সাথে কিছু ধাতব আয়ন থাকে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ। এরপরে দেখো রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন এবং রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? দেখো তোমরা জানো যে একটা প্রকৃত কোষ গহ্বর দিলাম, এখানে একটা নিউক্লিয়াস দিলাম, আর আমি আঁকতে চাই না। এরপরে
আমি এখানে রাইবোজোম দেখাতে চাই, রাইবোজোম দেখাতে চাই। রাইবোজোম এর পাশে আমি একটা আঁকবো হলো আদিকোষ। আদিকোষ, তোমরা জানো যে আদিকোষের মধ্যে থাকে হলো ডিএনএ অণু, আর শুধুমাত্র রাইবোজোম থাকে, আর কোনো অঙ্গাণু থাকে না। এটা হলো রাইবোসোম। এটা কত এস? 70s। আর এটা কত হবে? 80s। দেখো, তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রকৃত কোষ, আর একটা হলো আদি কোষ। আদি কোষে শুধুমাত্র 70s রাইবোজোম থাকে, আর কোনো অঙ্গাণু থাকে না। অন্যদিকে প্রকৃত কোষে থাকে 80s। যেহেতু আদি কোষে অন্য কোনো অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম কোনো অঙ্গাণু দেখা যায় না। রাইবোজোম এমন একটা উপাদান যেটা আদি কোষেও থাকে এবং প্রকৃত কোষেও থাকে। রাইবোজোম যেহেতু আদি কোষে এবং প্রকৃত কোষে উভয় কোষে অবস্থান করে, যার কারণে রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। এবং রাইবোজোম তুমি জানো যে এটার কয়টা এস? একটা হলো 50s আর একটা কি 30s। এই দুইটাকে বলা হয় সাব ইউনিট। অন্যদিকে প্রকৃত কোষের এইটার কয়টা টাইপ? দুইটা। একটা হলো 60s, অন্যটি 40s। এটাকে বলা হয় সাব টাইপ অথবা সাব ইউনিট। দেখো, সেটা আদি কোষ হোক আর প্রকৃত কোষ হোক, সবগুলোর সাব ইউনিটই প্রোটিন উৎপাদনে সাহায্য করে। সবগুলোর সাব ইউনিট কী কাজে সাহায্য করে? প্রোটিন উৎপাদন করে থাকে, অর্থাৎ প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করে। যেহেতু রাইবোজোমের সকল সাব ইউনিট প্রোটিন তৈরি করে, যার কারণে বলা হয় রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা অথবা প্রোটিন ফ্যাক্টরি। দেখো, আরেকবার বলতেছি, ইনশাআল্লাহ তোমাদের হয়ে যাবে। রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ রাইবোজোম আদি কোষেও পাওয়া যায়, প্রকৃত কোষেও পাওয়া যায়, যার কারণে রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। আর রাইবোজোমের যেহেতু সকল সাব ইউনিট তোমার প্রোটিন তৈরি করে থাকে, যার কারণে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। অর্থাৎ রাইবোজোমের প্রধান কাজই হলো প্রোটিন তৈরি করা। এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি।